কেউ যখন আমার কাছে যখন জিজ্ঞেস করে যে কোনো একটা টক শোতে গেলে যে আপনার নামের পরে কী লিখবো, বা কোনো একটা আলোচনা সভায় যাচ্ছি ব্যানারে আমার নামটা থাকবে, সেখানে যদি জিজ্ঞেস করে আপনার নামে শেষে কী লিখবো, আমি আমার নিজের নামের আগে কখনোই কবি শব্দটা ব্যবহার করি না। কিন্তু অন্যের ব্যবহার করা যখন প্রশ্ন আসে, যখন জিজ্ঞেস করে, আমি বলি কবি ও রাজনৈতিক বিশ্লেষক। সত্যিকার অর্থে ইতোমধ্যেই আমি বলেছি যে প্রায় 14 বছর ধরে আমি কোনো গদ্য কবিতা লিখছি না। সাধারণত গদ্য কবিতা যারা না লিখেন তাদেরকে কবি এখন বলা হয় না, তাদেরকে ছড়াকার বলা হয়। অন্তমেল মিলিয়ে লিখলেই তাদেরকে ছড়াকার বলা হয়। কিন্তু 12 সাল পর্যন্ত, যখন আমার বয়স 24 বছর ছিল, তখন পর্যন্ত আমি যে কবিতাগুলো লিখেছিলাম, ওই কবিতার জন্য এখনও মানুষ যেহেতু আমাকে কবি আজাদ বলে ডাকে, এই সম্বোধনটা আমার খুব পছন্দের। যেহেতু কবি আজাদ বলে ডাকে ওই কবিতাগুলো লেখার কারণে, এ কারণে আমি বুঝতে পারি যে কবি শব্দটা অনেক ওজনদার, অনেক মূল্যবান। এখনও পর্যন্ত বইমেলায় কেউ যখন অটোগ্রাফ চায়, অনেকে উল্লেখ করে দেয় যে আপনার অমুক কবিতার অমুক দুটো পংক্তি এখানে উল্লেখ করে আমাকে একটু অটোগ্রাফ দেবে। তারা কিন্তু কেউ বলে না যে আপনার অমুক রাজনৈতিক কলামের একটা প্যারাগ্রাফ এখানে তুলে দেবেন, আপনার অমুক গানের, আমি কিন্তু গানও লিখি। আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, না জানি কোন অপরাধে দিলা এমন জীবন, আমারে পড়াইতে তোমার না। আপনাকে তো যেহেতু আমি আপনাকে মূলত তো এই গানটার মাধ্যমেই আপনাকে আমি বেশি চিনি। হ্যাঁ, সেটা হলো যে ধরেন সমাজে অনেককেই দেখি আমরা যে সে অনেক কিছু করতে চায়, সে গান গাইতে চায়, কবিতা লিখতে চায়, গান লিখতে চায়, বইমেলা আসলে একটা বই করতে চায়, কোনো নৃত্যানুষ্ঠান হলে সেখানে একটু নেচেও দিতে একটু চায়, নেচেও দেয়। একটু অভিনয় করতে চায়। এই যে এত চাওয়া একজন মানুষের, এত আকাঙ্ক্ষা বা তার ভিতরের এত লোভও বলতে পারি সব কিছু করে ফেলার, এইটা কি মানুষকে পরিচয়হীন করে দেয় কিনা? একেবারেই পরিচয়হীন করে দেয়। ওই ইংরেজিতে যেটা কথা আছে, জ্যাক অব অল ট্রেডস মাস্টার অফ নান। কোনো একজন ব্যক্তি যখন সমস্ত কিছুর জ্যাক হতে চান কিন্তু কোনো কিছুর মাস্টার না হন, তখন প্রচণ্ড রকমের পরিচয়হীন হয়ে যান। একজন মানুষ হঠাৎ করে নেচে দিচ্ছেন, হঠাৎ করে গেয়ে দিচ্ছেন। যেমন এখানে বসে আপনি যদি আমাকে বলেন যে আজাদ আপনার কবিতার কয়েকটা লাইন একটু আমাদেরকে শুনিয়ে দিন, আমি আপনাকে শোনাবো না। আপনি যদি বলেন যে আপনি যে গানগুলো লিখেছেন এর মধ্যে যে কোনো একটা প্যারা একটু গেয়ে দিন, আমি কোনো ক্রমেই আপনাকে আমি সেই গান আমি শোনাবো না, যদিও আমার গলায় সুর নেই। তারপরও যদি বলেন যে আপনি যতটুকু পারেন আপনি একটু গেয়ে শোনান, কিংবা আপনার একটা কবিতা আমাদেরকে এখানে পড়ে শোনান, আমি নিঃসন্দেহে বলে দিচ্ছি যে আমি এটা শোনাবো না। কেন শোনাবো না? কারণ এটা আসলে কবিতা শোনানোর জায়গা না। কবিতা যদি শোনাতে হয় স্টুডিওতে গিয়ে শোনানো উচিত। গান যদি গাইতে হয় সেটার একটা পরিবেশ আছে। পরিবেশ পরিস্থিতি না বুঝে যখন কোনো একজন মেধাবী ব্যক্তিও যখন কোনো একটা কাজ করে ফেলেন, তখন ক্রমশ তিনি খেলো হয়ে ওঠেন, একটা পরিচয়হীনতার মধ্য দিয়ে তিনি যান। এবং তিনি যদি মেধাবীও হন, তার ওই মেধাটাও আর থাকে না। এবং সবচেয়ে বড় একটা কথা হচ্ছে যে যে যতই মেধাবী হোক না কেন, যে যতই শিল্প সৃষ্টি হোক না কেন, গণমানুষ যদি তাকে প্রত্যাখ্যান করে, তিনি যতই মেধাবী হন ওই মেধাটা কাজ করে না। আর ব্যক্তিত্বহীন মানুষকে গণমানুষ সবসময় প্রত্যাখ্যান করে এসেছে, প্রত্যাখ্যান করছেন, প্রত্যাখ্যান করবেন। তার মানে এটা কি বলা যায় যে মেধাবীর সহজলভ্যতা আসলে ব্যক্তিত্বহীনতাও? নিঃসন্দেহে, নিঃসন্দেহে। একজন ব্যক্তি নিজেকে যখন প্রচণ্ড রকমের সহজলভ্য করে ফেলেন, সমস্ত জায়গায় তাকে পাওয়া যায়। একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী, তিনি হঠাৎ করে রিকশার মধ্যে বসে নাতনিকে চেপে ধরে তিনি ওখানে বসে লাইভে যাচ্ছেন, তিনি সেখানে গান শোনাচ্ছেন। এই ব্যাপারটা, তিনি থাকবেন আমাদের কাছে দূর আকাশের তারা, কিন্তু তিনি যখন দূর আকাশের তারা না হয়ে তিনি অনেকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার আপনি পাওয়ার পরে হঠাৎ করে রিকশার মধ্যে বসে, আপনি চলন্ত রিকশার মধ্যে বসে আপনি গান শুরু করবেন, সামান্য কিছু ভিউ আসবে, হয়তো মনিটাইজেশন থেকে দুটো পয়সা পাওয়া যাবে, এই তো। কিন্তু যে পয়সাটা পাওয়া যাচ্ছে ওটা না করে বরং নিজের কাজে মন দিলে আরও বেশি পয়সা পাওয়ার কথা ছিল।